আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আবার অনেকদিন পর দেখা তোমাদের সাথে। আজকে আমরা অ্যাকাউন্টিং লাইভ ক্লাস করব। আমরা আজকে অনেকগুলো কোয়েকশন সলভ করব, যেগুলা তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা আমাদের পেইড ব্যাচে পরবর্তীতে ভর্তি হয়েছে আমাকে চিনো না, আমি পরিচয়টা একটু বলে দিচ্ছি। আমি হচ্ছে সুমন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে নিই, দেখি আমরা আজকে কি কি শিখতে পারি এখান থেকে। তো দেখো আমরা, আচ্ছা যারা যারা এখনো ক্লাসে জয়েন করে না খুব দ্রুত করুক, আমি একটু একটু কথা বলে নিই। হ্যাঁ দেখো, এখানে দেখো আমরা যেটা করব, দেখো এখানে ধরো আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, একটু চেঞ্জ করলাম এখানে। এখানে এটা হচ্ছে, আচ্ছা এখানে থাক। দেখো এখানে দেখবা, আমরা বলে দিই। দেখো তোমরা অনেকেই ভাবতেছো যে লাইভ ক্লাস করে আমরা আসলে কি শিখবো এখানে, আমাদের তো পেড বেচে তো ক্লাসগুলো নিচ্ছেই ভাইয়ারা। দেখো আসলে বিষয়টা হচ্ছে এইভাবে, তোমাদের যখন পেড বেচ আমাদের, তোমরা দেখবা আমরা কিন্তু, দেখো আমি বলে দিই, দেখো আমাদের পেড বেচ প্লাস লাইভ, এই দুইটাতে দেখো আলাদা আলাদা কোয়েকশন কিন্তু সলভ করি আমরা। তোমাদের পেড বেচে যেগুলা পড়াই আমরা লাইভ ক্লাসে সেগুলা পড়াই না। তো এই জন্য আমাদের পেড বেচে যারা ভর্তি আছে তোমাদের জন্য অনেক একটা ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছ আমাদের থেকে, যে পেইড বেচের থেকে যে কোয়েকশন সলভ পাচ্ছ আমাদের লাইভের থেকেও পাচ্ছ। তার মানে তোমরা এখানে দুই ক্যাটাগরির প্রশ্ন তোমরা সলভ করতে পারছো, ঠিক আছে? তো এইভাবে যখন দুইটা ক্যাটাগরির প্রশ্ন যখন তুমি সলভ করে নিবা, তখন দেখবো যে তোমার মোটামুটি প্রায় অনেকগুলোই কাভার হয়ে গেছে। এছাড়া আমাদের এই যে অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট যে বইটা আছে, একটা ছোট একটা বই, মনে হয় এক হাতে তুলে নিলাম। এই যে দেখো, এত ছোট বই হয়তো বাজারে নাই, তাই না? তো এই বইগুলো সাপেক্ষে এখানের যে বইয়ের বাইরেও যে কোয়েকশন গুলো তোমাদের সেকেন্ড টাইম এডমিশন টেস্টে আসবে, সেগুলো আমরা লাইভে এবং পেইড বেচে ইনক্লুড করে আমরা এগুলো সলভ করা। হ্যাঁ, কোনো কিছু বাকি থাকে না। তো ওইটাই আমরা আজকে ক্লাসগুলো কিছু, এখানে লাইভ ক্লাসে কিছু ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে প্লাস থিওরি, আমি সবগুলোই আলোচনা করব। তবে একটু ধৈর্য সহকারে ধরবো, আর খাতা কলম পাশে রাখবা। ভাইয়া যে কথাগুলো বলবো, যে শর্টকাট টেকনিকগুলো বলবো, ওইগুলো একটু খাতায় নোট করে নিবা। হ্যাঁ, তো শুরু করি। দেখি আমরা প্রথমে, দেখো আমাদের কি আছে। দেখো কতজন ক্লাসটা দেখতেছো আসলে আমি বুঝতেছি না, আমি একটু দেখি পেরে যাই। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা করতেছো, হ্যাঁ আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, মানে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা কমেন্ট করে। তো আচ্ছা দেখি প্রথম যে কোয়েকশনটা আছে, দেখো এখানে প্রথম যে কোয়েকশনটা আছে এখানে দেখো কি লেখা আছে। দেখো তো ভাইয়া, মোট চলতি মূলধন, মোট চলতি মূলধন সমান কোনটা হবে? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ প্লাস চলতি দায়, মোট চলতি সম্পদ মোট চলতি দায়। এইটা আমি শিওর আজকে যারা পেট বেঁচে যারা ক্লাসটা করতেছো, একদম সহজ একটা কোয়েকশন। আমি নিশ্চিত যে তোমরা যদি এখন যদি ধরো 200 জন ক্লাসটা করতেছো, 200 জন, হ্যাঁ 200 জনের মধ্যে প্রথমে প্রথমে ধরো 190 জন পারবা, 190 জন এই প্রশ্নটা সলভ করতে পারবা, 10 জন পারবা না। এখন দেখো এইখানে একটা কোয়েকশনটা বুঝো, কিন্তু 190 জন পারবা, 10 জন পারবা না। কারণ 190 জন কিভাবে পারবে? দেখো তারা প্রথমে প্রশ্নটা পড়ে দেখবে, যেটা আমার তো কমন, চলতি সম্পদ মাইনাস চলতি দেয়, তারা পারছে। এই তারা পারছে, কতজন পারছে ভাইয়া? 190 জন পারছে। তারা পাবে কি? এইভাবে দুইটা জিরো পাবে, এইভাবে কি দুইটা জিরো। আর এই যে 10 জন পারে নাই, অর্থাৎ তারা বলছে যে কোয়েকশনটা নিশ্চয়ই কোনো গাফলাতি আছে বা কিছু একটা আছে যেটা আমি আইডেন্টিফাই করে নিতে পারতেছি না, তারাই 10 জন, না হলো যদি প্রশ্নে যদি 1 মার্ক করে থাকে তারাই সেটা পাওয়ার ভাগিদার। এই যে যারা প্রথম পলকেই দেখে বলে দিল যে 190 জন, যে না আমি তো পারি, এটা আনসার তো ঠিক আছে, এখানে এটা তো হবেই, আমি তো এটা জানি, কিন্তু আনসার এটা হবে না। কথা বুঝতে পারছো? তো এখন এখানে দেখো আমাদের কি কি আছে। দেখো তো, মোট চলতি মূলধন সমান, মোট চলতি মূলধন সমান, তুমি একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, লাইভে যে প্রশ্নগুলো সলভ করবো সবগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের সেকেন্ড টাইম, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড টাইমের জন্য। হ্যাঁ, তো দেখো এখন তোমার এখানে আমি কয়েকটা কোয়েকশন প্যাটার্ন বলে দিচ্ছি, এটা একদম খুব ভালো করে মনে রাখবা। আশা করি মূলধন, চলতি মূলধন থেকে যদি কোয়েকশন আসে তুমি সবার আগে এটা আনসার করতে পারবা। দেখো এই যে দেখো আমি একটা লিখে দিচ্ছি। দেখো প্রশ্নে যদি থাকে চলতি মূলধন, কি থাকে ভাইয়া? চলতি মূলধন এক কথা। হ্যাঁ, মোট মোট চলতি মূলধন, এটাই এক জিনিস। নেট চলতি মূলধন এটা এক জিনিস। তাহলে দেখো ভাইয়া কয়টা হচ্ছে এখানে বিষয়, এই তিনটা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে। তো এইখান থেকে যেটা আসছে সবচেয়ে সবাই ভুল করে কি ভাইয়া? এই যে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ, ঠিক আছে, মোট চলতি সম্পদটা তারা সবাই অনেকে ভুল করে। তো এইখানে একটা জিনিস দেখো, যখন তোমার কোয়েকশনে যখন বলবে যে মোট চলতি সম্পদ, নিট চলতি সম্পদ কিছুই বলা থাকবে না,
তখন তোমার এই আনসারটা হবে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস কি ভাইয়া, চলতি দায় মাইনাস হচ্ছে চলতি দায়। হ্যাঁ, চলতি দায়। এখন তোমার এখানে দেখো মোট চলতি সম্পদ যদি বলে তাহলে ভাইয়া কি হবে, তুমি মনে রাখবে এখানে এটা হচ্ছে ডিরেক্ট চলতি সম্পদ হবে। কি হবে ভাইয়া, ডিরেক্ট চলতি সম্পদ হবে আনসার, চলতি সম্পদ। আর যদি বলে নিট চলতি মূলধন কি, তাহলে সেটা হবে ওই যে এইখানের যে অংশটা আছে সেটাই হবে। অর্থাৎ আমি এটা উপরেরটা আর এই নিচেরটা হচ্ছে সেম, আমি বলে দিচ্ছি, দেখো লিখে দিচ্ছি এখানে চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে ভাইয়া, দেখো এখানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। যদি বলে শুধুমাত্র চলতি সম্পদ, আগে মোট নিট কিচ্ছু লেখা না, তাহলে আমরা কি করব, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক একইভাবে যদি বলে নিট চলতি মূলধন, সেম, অর্থাৎ ক্যালকুলেশন আমাদের সেম হবে। শুধুমাত্র ডিফারেন্ট হবে কখন ভাইয়া, আমরা যখন বলবে প্রশ্নে যে মোট চলতি মূলধন সমান কি হবে, তখন আমরা শুধু কি আনসার করব, শুধু চলতি সম্পদ হবে। আনসার হবে কি, শুধু চলতি সম্পদ। এটাই বলি, যারা প্রথম থেকে যারা দেখছো, দেখার পরে বলে ফেলছো যে আনসারটা তো এটা তো আমি জানি, এটা পারবো, হ্যাঁ, মোট চলতি মূলধন সমান কি, তো সমান কোনটা হবে ভাইয়া, এখানে যতজন ক্লাসটা দেখতেছো এর মধ্যে আমি বলে দিলাম 190 জন এইটাই আনসার করবা, পাবা কি ভাইয়া, 00। আর যদি না পাও তাহলে কি হবে, -00 তোমাকে পেতে হবে। সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এগুলো ভুল করাই যাবে না। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে দেখো, আমি যেটা বলছি সেটা হবে কি ভাইয়া, মোট চলতি সম্পদ, অর্থাৎ মোট চলতি সম্পদ সমান সমান মোট চলতি মূলধন। এটা মনে রাখবা ভাইয়া। এই যে আমি যেগুলো বিষয়টা লিখে দিচ্ছি, এখানে একটা কোয়েকশন সলভ করা মানে একটা না, তুমি এই টপিকস দিয়ে তুমি কয়েকগুলো কোয়েকশন সলভ করতে পারবা, অনেকটা। এগুলো হচ্ছে খাতায় একটু নোট করে নিবা ভাইয়া। এই যে এগুলা প্রশ্নে পাবা না, প্রশ্নে শুধুমাত্র তোমরা যদি বইও পড়ো শুধুমাত্র আনসার পাবা। আমাদের ক্লাস যদি করো, লাইভে ক্লাসগুলো যদি করো, তাহলে আমরা প্রত্যেকটা কোয়েকশনের আমরা যতগুলো ব্যাখ্যা দরকার আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। তো দেখো এটা কি হবে ভাইয়া, মোট চলতি সম্পদ। হ্যাঁ, এখন আমরা যাই এর পরের কোয়েকশনে যাই। দেখো এর পরের কোয়েকশনটা দেখো তো ভাইয়া, এখানে কি বলছে এইটা একটু বলো, যারা ক্লাসটা দেখতেছো তোমরা একটু কমেন্ট করে জানাও এটার আনসার কি হবে। এই যে এটার আনসার কি হবে বলো তো ভাইয়া একটু আমাকে, যারা ক্লাসটা দেখতেছো এটা বলো আনসার কি হবে। এই যে এটার আনসার কি হবে বলো তো ভাই একটু আমাকে, যারা ক্লাসটা দেখতেছো এটা বলো আনসারটা কি হবে বলো। কি পারবা কেউ নাকি পারবা না বলো তো। হুম, এখানে বলছে কি ভাইয়া, ঠিক ভাই, অনেকেই ভুল আনসার দিছিল। হ্যাঁ, আমি যা বলবো তাই হবে ভাইয়া। দেখো এখানে দেখো এখানে বলছে কি 2-এর ডি, বলছে 2-এর ডি, একজন বলছে মাহফুজ আহমেদ। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের পেট বেচে, মোটামুটি তোমরা সবাই হচ্ছে পেট বেচে ক্লাস করো। 2-এর ডি, ওরে বাবারে, তোমরা তো দেখি সব ম্যাক্স প্রো। হ্যাঁ, তোমরা দেখি সবই পারো। আরো কেউ দিবা কোনো কিছু আছে আনসার, কারো মনে যদি ধারণা করে থাকো যে আনসার এটাই হবে, কনফিডেন্ট বলতে পারো। হ্যাঁ, কনফিডেন্টলি বলো, আমি সেটা মেনে নিব যে না, তোমার আনসার যেটা দিছো ওইটা আমি একটু অ্যানালাইসিস করে দেখবো যে ওইটা ঠিক আছে কিনা। বলো সবাই 2-এর ডি, সবাই 2-এর ডি, কেউ কি বি সি এগুলো বলবা না। এই যে একজন বলছে শাকিল খান, সি বলেছো ভাইয়া, সি, গুড। আর কেউ আছো আনসার দিবা এইভাবে, বলো তো। আর 10 সেকেন্ড সময় দিলাম, দেখি আর কেউ এ বি আনসার হবে না, কারো কি এরকম ভাবে চিন্তা ভাবনা হয় না যে এ বি সি ও এ বি হতে পারে। আচ্ছা, আমি আর আনসার নিচ্ছি না, আমি এখন সলভ করে দিচ্ছি। দেখো এখানে একটা বিষয় বুঝো, দেখো তুমি সর্বপ্রথম আগে তোমাকে জানতে হবে প্রত্যেকটা ভুলের ব্যাখ্যা জানতে হবে। তোমরা অবশ্যই আমাদের পেট বেচে ক্লাস করেছো, আমি এটা নিয়ে আর একটু ব্যাখ্যা বলি না। এরপরে অল্প কিছু একটু ধারণা দিয়ে দিই। নীতিগত ভুল মানে কি ভাইয়া, নীতিগত ভুল মানে হচ্ছে ব্যয়গুলোকে তুমি সম্পদ আকারে দেখানো, ব্যয়গুলোকে তুমি কি ভাইয়া, সম্পদ আকারে দেখানো। ঠিক আছে, এটা হচ্ছে নীতিগত ভুল। আর লেখার ভুল ভাইয়া মানে কি, লেখার ভুল হতে পারে তোমার হচ্ছে কি টাকার ভুলও করতে পারো, অথবা নামের ভুলও লিখতে পারো। হ্যাঁ, যেমন ধরো 100 টাকার জায়গায় তুমি হচ্ছে নাম, লেখার ভুল মানে তোমার ধরো আমি এখানে ধরো বেতন হিসাব না লিখে তুমি ধরো এখানে ভাইয়া মজুরি লিখে নিয়েছো। হ্যাঁ, এটা একটা ভুল, লেখার ভুল। হ্যাঁ, পরিপূরক ভুল মানে ভাইয়া টাকার ভুল। অর্থাৎ পরিপূরক ভুল বলতে তোমার আমি আরেকটা জিনিস বুঝাই দিই, দেখো পরিপূরক ভুল বলতে সমপরিমাণ টাকা দুই পাশে ভুল করবা। সমপরিমাণ টাকা দুই পাশে, ধরো ডেবিট দিকে আর ক্রেডিট দিকে। তোমার আমি একটা জিনিস বুঝাই, ধরো তুমি ক্রয় করছো ভাইয়া 2000 টাকা, ক্রয় করছো কত
2,000 টাকা। হ্যাঁ, এরপরে ধরো ভাইয়া বিক্রয় করছো কত, বিক্রয় করছো ভাইয়া ধরো 3,000 টাকা। এখন তুমি ভুলবশত ধরো তুমি ক্রয়ের পাশে 2,000-এর জায়গায় 2500 লিখে ফেলছো, 2500 লিখে ফেলছো, হ্যাঁ 2500। এবং বিক্রয়ের ঘরে তুমি কি করছো ভাইয়া, 3,000-এর জায়গায় তুমি কি করছো এখানে 3500 লিখে ফেলছো। তাহলে দেখো ভাইয়া দুই পাশে কিন্তু ডেবিট ক্রেডিট মিলে গেছে, অর্থাৎ এই 500 টাকার পরিমাণ ভুল করছো, এই 500 টাকার পরিমাণ ভুল করছো। এটা হচ্ছে পরিপূরক ভুল। যখন ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যখন টাকার পরিমাণে ভুল করবা সেটাকে আমরা বলি কি ভাইয়া, পরিপূরক ভুল। আর নীতিগত ভুল কোনটা, ব্যয়গুলোকে সম্পদ আকারে দেখানো। যেমন ধরো তুমি আসবাবপত্র ক্রয় করছো 10,000 টাকা, তুমি ভুলে বেতন হিসাব ডেবিট করছো, তাহলে কি করতে হবে ভাইয়া, বেতনটাকে করতে হবে তোমার ক্রেডিট। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় করছো বেতন হিসাবে লিখছো, তার মানে কি করতে হবে, বেতনটাকে করে দিবা ক্রেডিট। হ্যাঁ, আর ডেবিট হবে কি, যন্ত্রপাতি বা আসবাবপত্র যেটাই ক্রয় করো সেটা হবে ডেবিট। এইভাবে হচ্ছে এই অপশনগুলা। এখন আমরা একটু এখানে পড়ে দেখি যে আসলে কি বলছে দেখি। হ্যাঁ, একটু দেখো তো, তোমরাকে আমি বলি, দেখো তোমাদেরকে আমি একটা বিষয় বলে দিই। দেখো তোমরা অনেকে হচ্ছে ক্লাসটা করো, আমার ক্লাসটা অনেক আগে মানে কেউ অনেকেই হচ্ছে করো নাই, বা যারা পেড বেচে শুরুতে ছিল তারা করেছো। তো আমি তোমাদেরকে বলি, দেখো এইখানে পুরো প্রশ্নটা অপশনটা মানে এটা পড়ার পড়ার পরে তোমার আগে বুঝতে হবে যে এখানে যে 4টা অপশন আছে এই অপশন সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। না, তুমি এটা পড়লো, এটা এটা পারছো, এটা পেরে তুমি আনসারও পেরে গেছো, এরপরও তোমার লেকিংস আছে। অর্থাৎ সেকেন্ড টাইম যখন তুমি একটা ভর্তি পরীক্ষা দিবা তখন তোমার একদম ক্লিয়ারলি স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে। এই জন্য বলি পরীক্ষার ক্ষেত্রে তোমার এই যে দেখো যে অপশনগুলো যেটা দেওয়া থাকবে, এই যে 4টা অপশন, এই 4টা অপশন সম্পর্কে তুমি ধারণা নিবা। 4টা অপশন সম্পর্কে একদম ক্লিয়ারলি ধারণা ব্যাখ্যা সহকারে তোমার জানা থাকতে হবে, তাহলে তুমি দেখবে যে আর কোনো জায়গায় আটকিবে না। হ্যাঁ, সব জায়গায় দেখবো যে অ্যাকাউন্টিং অনেক ভালো করতেছো। তাহলে দেখো এখানে কি বলছে, একটি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী, ভাইয়া একটা জিনিস মনে রাখো, এই যে দেখো একটি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানের পণ্য কি ভাইয়া, পণ্য কি, পণ্য হচ্ছে কম্পিউটার। পণ্য কি ভাইয়া, কম্পিউটার। হ্যাঁ, অর্থাৎ এই কম্পিউটারটাকে সে কি করে ভাইয়া, ক্রয় বিক্রয় করে। এখন বলছে কম্পিউটার ক্রয়কে পণ্য ক্রয় হিসেবে ডেবিট করেছে, এটা কোন ধরনের ভুল ভাই, পণ্য ক্রয় করেছে, কম্পিউটার ক্রয় করছে, ঠিক আছে, আমি কি এখানে কম্পিউটার ডেবিট লিখবো, কম্পিউটার ডেবিট লিখবো। শুনো, কম্পিউটারটা ডেবিট হবে তখনই যদি সে সেটা ব্যবহার করার জন্য যদি ক্রয় করে। কথা বুঝতে পারছো, যদি কোনো একটা সম্পদ যদি সে নিজে ব্যবহার করার জন্য ক্রয় করে তখন সেটাকে আমরা সম্পদ হিসাব ধরে আমরা ডেবিট করব। কিন্তু ভাইয়া যে কম্পিউটারটা সে ক্রয় করছে সেটা সে বিক্রয়ের উদ্দেশ্য করছে, এই জন্য আমরা এটা কি করব, ক্রয় হিসাবটাই ডেবিট থাকবে। আর ধরো যদি বাকিতে বা নগদে করলো নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট। তো এইখানে বলছে দেখো কম্পিউটার ক্রয় করে পণ্য ক্রয় হিসাবে ডেবিট করেছে। হ্যাঁ ভাইয়া ঠিকই করেছে তারা, অর্থাৎ কারণ কম্পিউটারটা তারা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছে এবং সেটাকে ক্রয় হিসেবে ডেবিট করেছে, অর্থাৎ এখানে কোনোই ভুল নাই। তাহলে আনসার হবে কত, ডি। অর্থাৎ একজন ভুল করেছিল শাকিল খান, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, ইমপ্রুভ হবে। একটু দেখো আমি এই বিষয়টা সলভ করে দিয়েছি। আর কেউ, সবাইকে বুঝতে পারছো, 2 থেকে 3 জন হচ্ছে তোমরা আনসার করেছিল সি নাম্বারটা, বুঝতে পারছো ভুলটা। হ্যাঁ, এই কম্পিউটারটা যখন নিজের ব্যবহারের জন্য যখন ক্রয় করবে ধরো ব্যবসা প্রতিষ্ঠানে, তখন সেটা সম্পদ ধরা হবে, কিন্তু এই কম্পিউটারটা সে বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করছে তখন হয়ে যাবে ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা ভাইয়া, ভিডিও অনেক আটকায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি। হ্যাঁ, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। এই তারেক, তারেক নেট একটু মনে ভিডিওতে আটকে আটকে যাচ্ছে মনে হয়, একটু একজন কমেন্ট করছে আমাদের আপনার নেটওয়ার্ক ভালো নাই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। হ্যাঁ, একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, ওই তো ভাইয়া দেখো, এই এমটি মুন্না মিয়া, দেখো তোমার হচ্ছে নেটওয়ার্কে মনে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা তোমরা যারা ক্লাসটা করতেছো, হ্যাঁ দেখতেছো, তোমরা কি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার কথা, নাকি নেটওয়ার্কে প্রবলেম করছে, একটু কমেন্ট করে জানাও দ্রুত। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে, দেখো তো ভাই আনসার বলছে কি, দেখো কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, কোনটি অন্য তিনটি হতে ভিন্ন। তাহলে এখানে দেখি আমাদের কি কি আছে, দেখো তো ভাইয়া, শিক্ষানবী সালামি, এটা কি ভাইয়া, দেখো এখানে বলছে শিক্ষানবী সালামি, শিক্ষানবী ভাতা, বিমা সালামি, উপযোগ খরচ। বলো তো ভাইয়া, আর তিনের আনসার কি হবে বলো তো, বলো তিনের আনসার কি হবে বলো দেখি, কে প্রথম তোমরা আনসারটা করতে পারো, কে পারো দেখি। এই বলো আনসার বলো, 3 নম্বরের আনসার কি হবে বলো।
কি তোমরা এত সহজ কোয়েশ্চনটার আনসার করতে পারবা না এটা? 3 নাম্বারটা পারবা না? তিনের ডি বলছে, একজন বলছে তিনের ডি, একজন বলছে তিনের ডি হবে, আর কেউ বলবা? নিধি সরকার 3-4 বলছো, হ্যাঁ ঠিক আছে, 2জন আনসার করেছো। আরেকজন করবা 3-ডি? আমি সঠিক আনসারের জন্য অপেক্ষায় আছি, যে দেখি কে বলতে পারো। 3-ডি, 3-ডি, বাহ, তোমরা দেখি সবাই পারো। হ্যাঁ আচ্ছা, দেখো আনসার কি হবে, দেখো আমি বলে দিচ্ছি। দেখো এই যে দেখো, শিক্ষানবিশ সালামিটা কি ভাই, এটা জানো তো? এটা হচ্ছে কোম্পানির জন্য আয়, এটা হচ্ছে আয়। শিক্ষানবিশ ভাতা এটা হচ্ছে ভাইয়া কি, খরচ। বিমা সালামি মানে বিমা খরচ, মনে রাখবা। বিমা সালামি মানে কি ভাইয়া? বিমা খরচ। হ্যাঁ, বিমা খরচ। এটাকে একটু আপডেট, একটু সৌন্দর্য নামটা করে মানে বিমা সালামি লেখা হয়েছে আর কি। দেখো হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে খরচ। হ্যাঁ, উপযোগ খরচ মানে বুঝো তো ভাইয়া, উপযোগ খরচ হচ্ছে ওই যে একটা রেস্টুরেন্ট থাকলে দেখবা যে তোমার পানি বিল আছে, গ্যাস বিল, এইগুলোকে আমরা উপযোগ খরচ বলি। হ্যাঁ, তাহলে এটাও দেখো একটা খরচ, তার মানে দেখো এটাও খরচ, এটাও খরচ, এটাও খরচ। তাহলে ভাইয়া এই আয়টা হচ্ছে ভিন্ন, অর্থাৎ এই 3টা জিনিস থেকে এটা হচ্ছে ভিন্ন। তাহলে আমাদের আনসার হবে কত? 3-এর ক। দেখছো ভাইয়া, এই ছোট্ট একটা কোয়েকশন দেখো, একদম সহজ কোয়েকশনটা তোমরা অনেকেই ভুল করছো। একজন বলছে ঝিনুক জাহান মিতু, কংগ্রেচুলেশন বোন, তুমি পারছো। হ্যাঁ, ওর আনসার ঠিক আছে, বাকি যারাই বলেছো তারা সবাই ভুল করেছো। হ্যাঁ আচ্ছা, দেখো আমরা এর পরেরটাই যাই। হ্যাঁ, এর পরেরটা যাই। বা দেখো তো এখানে কি বলছে, এই প্রশ্নটা মনে ভুল করবো আমার যতটুকু সম্ভব। দেখো তো, ব্যাংক বিবরণী কে তৈরি করে? দেখি কে পারো, এটা খুব দ্রুত দেখি কে আনসার করতে পারো। 4 নাম্বারটা বলো তো দেখি। এই যারা যারা ক্লাসটা দেখতেছো আনসার গুলা বলবা, শুধুমাত্র ক্লাসটা দেখলে হবে না, নিজে পারো কি পারো না এটা হচ্ছে যাচাই করার জন্য তোমাদেরকে আমি অপশন সুযোগ দিচ্ছি। হ্যাঁ, 10 সেকেন্ড 15 সেকেন্ড করে সুযোগ দিচ্ছি, দেখে জাস্ট আনসারটা ক্লিক করে একদম সেন্ড করে দিবা। বলো এটা আনসার কি হবে? ব্যাংক বিবরণী তৈরি করা কার দায়িত্ব? ব্যাংক বিবরণী তৈরি করা কার দায়িত্ব বলো? 4 নাম্বারটার আনসার কি হবে বলো? চারের বি, একজন বলছে 4-বি, 2জন বলছো। আর কি বলবা? মাহফুজও বলছে 4-বি। আচ্ছা ঠিক আছে, দেখো ব্যাংক বিবরণী, দেখো 2টা বিবরণী হয়। হ্যাঁ ভাইয়া, একটা জিনিস দেখো, একটা হচ্ছে যারা ক্লাসটা করতেছো দেখো, একটা হচ্ছে ব্যাংক বিবরণী, একটা হচ্ছে ব্যাংক বিবরণী। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভাইয়া দেখো, আরেকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা একটু খাতায় নোট করে নিবা যারা জানো না। হ্যাঁ, আগে যারা একদমই জানো না, এইটা হচ্ছে একটু নোট করে নিবা। ব্যাংক বিবরণী, দেখো ব্যাংক বিবরণী তৈরি করে ব্যাংক, এই কাজটা করে কি ভাইয়া? ব্যাংক। আর ব্যাংক সমন্বয় বিবরণী করে কে? আমানতকারী। আমানতকারী তৈরি করে। হ্যাঁ, মনে রাখবা, এটা হচ্ছে ব্যাংক তৈরি করে, আর এই পার্টটুকু হচ্ছে কি ভাইয়া? আমানতকারী তৈরি করে। আচ্ছা, এরপরে যাই আমরা আনসারে যাই। দেখো এরপরে যাই দেখি, এরপরের কোয়েকশনে দেখো এখানে কি বলছে দেখো তো ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? আমি বলে দিয়েছি আনসারটা, তাই না ভাইয়া? তাহলে আনসার কি হবে? 5-এর বি। 5-এর কি হবে ভাইয়া? 5-এর বি। আচ্ছা, এখন এরপরে যাই ভাই আমরা। হ্যাঁ, এরপরে একটা এইটা দেখি। এইখানে বলো তো ভাইয়া, যে দেখো কি বলছে দেখো তো, এখানে বলেছে যে ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখানো হয় কেন? ক্রয় ফেরতটা রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখানো হয় কেন? আয় হ্রাস করার জন্য, আয় বৃদ্ধি করার জন্য, ব্যয় বৃদ্ধি করার জন্য, নাকি ব্যয় হ্রাস করার জন্য? বলো তো আনসার কত হবে? 6-এর আনসার কি হবে বলো তো ভাইয়া? 6-এর আনসার কি হবে বলো? 6-এর ডি বলছে, একজন বলছে ব্যয় হ্রাস করার জন্য। হ্যাঁ, একজন বলছে 5-এর এ বলছে কি, আচ্ছা 5 না, এখন 5 আসতেছে কেন? না, এটা হচ্ছে 6 তো, তোমরা কি টাইপে ভুল করছো? 6-এর ডি, 2জন বলছে 6-এর ডি, একজন বলছে 6-এর 4। গুড, 6-এর ডি। উরি বাবারে, তোমরা তো দেখি সবাই পারো। হ্যাঁ, পারি না শুধু আমি নিজে। আচ্ছা দেখো তো এখানে কি বলেছে দেখো, ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখানো হয় কেন? তুমি একটা জিনিস মনে রাখো। হ্যাঁ, ক্রয়কে আমরা দেখো, ক্রয় যদি আমরা ধরো লিখি দিই যদি 10,000 টাকা, আমরা একটা জিনিস ধরো, আমরা ক্রয় থেকে কি কি মাইনাস করি? ক্রয় ফেরত মাইনাস করি। হ্যাঁ,
ক্রয় ফেরত মাইনাস করি ধরো 2000 টাকা। এরপর হচ্ছে কি ক্রয় ভারটা মাইনাস করি, ক্রয় ভারটা মাইনাস করে ধরো 1000 টাকা মাইনাস করলাম। হ্যাঁ, তাহলে 2000 আর 1000 মাইনাস করলাম, তাহলে কত থাকে ভাইয়া? 7000। কত থেকে? 7000। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই দুইটা পয়েন্ট বসে আমার এই যে ক্রয়ের যে ব্যয়টা আছে এই ব্যয়টাকে হ্রাস করেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি ব্যয় হ্রাস করার জন্য আমরা ক্রয় ফেরতটাকে ক্রেডিট করি, কারণ ক্রয় সাধারণত কি হয় ভাইয়া? ডেবিট হয়। আর এই ক্রয়কে যে যে এন্ট্রিগুলো কমাবে সেগুলো কি হয়ে যাবে ভাইয়া? ক্রেডিট। তাহলে এইগুলো হবে কি? ক্রেডিট। যেমন ধরো আমি তোমার বলি, হ্যাঁ তোমাদেরকে আমি বলি, ধরো যেমন ধরো বিক্রয় হয় কি? ক্রেডিট। বিক্রয়কে কমাই দিবে কি? বিক্রয় ফেরত বিক্রয় বার্তা। তাহলে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা কোন পাশে বসবে? সেটা ডেবিট পাশে বসবে। অর্থাৎ ক্রয়কে যে এন্ট্রিগুলো কমাবে সেগুলো ক্রেডিট পাশে চলে যাবে, ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রেডিটে বসবে। হ্যাঁ, এটা মনে রাখো। তাহলে হবে কি ভাইয়া? ব্যয় হ্রাস করার জন্য। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে একটা এখানে দেখো কি বলছে, দেখো বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলে? বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলে? দেখো বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলা হয়? দেখো এখানে পদ্য হিসাব, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় ফেরত হিসাব। আমরা কি বলবো বলো তো ভাইয়া? সাথের আনসার বলো কি হবে? এই তোমরা সবাই কমেন্ট করবা, এদিক ওদিক তাকানো যাবে না, মোবাইলে কারো মেসেজ ইন করা যাবে না, কারো মেসেজ রিপ্লাই দেওয়া যাবে না, শুধুমাত্র চোখটা থাকবে একদম হোয়াইট বোর্ডের দিকে, ঠিক আছে? এই বোর্ডের দিকে থাকবে, যেটা ক্লাস করাচ্ছি সেগুলো ভালোভাবে দেখবা, সময়টা নষ্ট করো না, কারণ সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, বুঝতে হবে। ফার্স্ট টাইম থাকলে আলাদা, ফার্স্ট টাইম তো এমনিতে ঘুরে ফিরে মনে করো যে টাইমটা নষ্ট করছে, পড়াশোনা করে নাই ভালো করে। হ্যাঁ, এখন একদম ভালোভাবে গুছিয়ে পড়তেই হবে তোমাকে। দেখো এখানে কি বলছে, বিক্রয় খতিয়ানের জেরে কি হিসাব বলে? বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলে? দেখো তো ভাইয়া, পদ্য হিসাব, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, বিক্রয় ফেরত হিসাব। তুমি একটা জিনিস মনে রাখবা, সাতের সি বলছে অনেকেই, গুড। সাতের বি বলছে একজন আরাফাত। সবচেয়ে আগে এটা কে বলছে দেখি? পারভেজ খান। পারভেজ খানের আনসার কারেক্ট। পারভেজ খান, তোমার আনসার ঠিক আছে ভাইয়া। পারভেজ খানের আনসার ঠিক আছে। প্রাপ্য হিসাব হবে। বিক্রয় খতিয়ানের জেরকে আমরা বলি ভাইয়া প্রাপ্য হিসাব। কি বলি ভাইয়া? প্রাপ্য হিসাব। অর্থাৎ আমরা এই বিক্রয় খতিয়ান দেখেই বলতে পারি যে আমার টোটাল কত টাকা প্রাপ্য হিসাবের কাছে বাকি আছে এখনো। হ্যাঁ, এরপর হচ্ছে ক্রয় খতিয়ানের জের। দেখো ক্রয় খতিয়ানের জের, হ্যাঁ ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের আমরা কি পাই? ক্রয় খতিয়ানের জের থেকে আমরা পদ্য হিসাবের পরিমাণটা জানতে পারি আর কি। হ্যাঁ, পদ্য হিসাবের পরিমাণটা জানতে পারি। অর্থাৎ বিক্রয় থেকে আমরা প্রাপ্য হিসাব জানতে পারি, আর ক্রয় খতিয়ানের জের থেকে পদ্য হিসাব জানতে পারি। হ্যাঁ, এরপরে যাই, আমরা পরের কোয়েশনে যাই। দেখি এখানে কি বলেছে, দেখো রেওয়া মিলের ক্রেডিট পাশে, রেওয়া মিলের ক্রেডিট পাশে ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়। দেখো তো কি কি হয়? রেওয়া মিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়। এই তোমরা সবাই কমেন্ট করে আনসারগুলো জানাবো, একদম সহজ সহজ কোয়েশন। আর এই কোয়েশনগুলো আমি এমনিতে নিয়ে আসি নেই, এগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সামে আসছে। বিগত 4-5 বছরের কোয়েশন অ্যানালাইসিস করে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বারবার কোয়েশন আসে, সেগুলো আমরা আজকে তোমাদেরকে সলভ করাচ্ছি। সো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, একদম মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং কমেন্ট করে আনসারগুলো বলো। 8 নম্বরের উত্তর বলো, দেখি কে পারো। আমি জাস্ট একটা আনসার নিব, দেখি কে দিতে পারো খুব দ্রুত। দেখি প্রথমে কে আনসার করো এখানে। এখনো কেউ কমেন্ট করো নাই। পারভেজ এটের এ বলছে, বলছে বকেয়া খরচ আর হচ্ছে বকেয়া আয়, এটা ক্রেডিট কলমে বসবে। আচ্ছা, আমরা একটা জিনিস তো জানি, দেখো এখানে কি হয় দেখো তো ভাইয়া, আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি। দেখো বকেয়া খরচটা কি ভাইয়া? বকেয়া খরচ দায়, এটা হচ্ছে দায়। হ্যাঁ, বকেয়া আয়, বকেয়া আয় এটা হচ্ছে কি তোমার সম্পদ। তার মানে এখানে কি গরমিল আছে কিনা বলো তো? বকেয়া খরচ হচ্ছে দায়, আর বকেয়া আয় মানে ওই আয়টা তুমি পাইবা, তাহলে দায় আর সম্পদ আছে। এখানে কি আছে দেখো, অগ্রিম খরচ মানে তোমার সম্পদ, অগ্রিম আয় মানে দায়, বকেয়া খরচ মানে কি? দায়, দায়। অগ্রিম আয়, অগ্রিম আয় মানে তুমি আগে আয়টা গ্রহণ করে নিছো, হ্যাঁ মানে আগে টাকা নিয়ে নিয়েছো, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে তোমার দায়। এরপরে দেখো এখানে অগ্রিম খরচ, অগ্রিম খরচ কি ভাইয়া? সম্পদ, সম্পদ। আর বকেয়া আয়, বকেয়া আয়, তাহলে বকেয়া আয় মানে কি? তুমি এখন আয়টা পাও নাই, পাবা, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? সম্পদ। তাহলে দেখো এখন আনসার কি হবে দেখো তো। আমরা জানি ডেবিট পাস আর একটা কি ক্রেডিট পাস। তাহলে এই পাশ আর এই পাশ, এই পাশে বসে কি ভাইয়া? সম্পদ বসে, আর এই পাশে যায় কি? দায়। তাহলে দেখো তো দায় দুইটা কোথায় আছে ভাইয়া? 8-এর 3 কে বলছো? 8-এর সি ইভা। প্রথমে আনসার কে করেছে দেখি? মাহফুজের আগে আরাফাত। হ্যাঁ, আরাফাতের আনসার ঠিক আছে, সবার আগে সেই ইকুয়েশনের আনসারটা করেছে, ঠিক আছে। দেখো এটার আনসার হবে কি? বকেয়া খরচ অগ্রিম আয়। তোমার কোনটা দায় কোনটা সম্পদ সেটা বুঝতে হবে।
তাহলে তুমি আনসার করতে পারবা। এরপরে যাই আমরা নেক্সট কোয়েকশনে যাই, দেখি হ্যাঁ এখানে কি আছে দেখো, সমন্বিত ক্রয়। দেখো আমি এখানে কোয়েকশন গুলো দেখো, এইটা দেখো তো ভাইয়া পারো কিনা। বলছে কি দেখো, সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র কোনটি, সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র কোনটি, দেখি পারো কিনা এটা বলো তো। এই 9 নাম্বারটা বলো, 9 নাম্বার কুইক। ভাই আমি বলে দিই তোমাদেরকে, তোমরা যারা কমেন্ট করতেছো না, একদম মনে রাখবা এগুলো কমেন্ট করলে ভুল করবা, এটা এটা না, এইখানে জায়গাটা হচ্ছে তোমার শেখার জায়গা। হ্যাঁ, তুমি লাইভে ক্লাস করতেছো, ভুল আনসার দিলে সবাই বলবে যে তুমি ভুল করছো, এটা না ভাইয়া, এইভাবে করলে তুমি পিছনে পড়ে থাকবা। আমরা জাস্ট লাইভে ক্লাসগুলো নিয়ে এই কারণে যে আমাদের পেট বেঁচে যারা শিক্ষার্থী আছো তারা কোন কোন জায়গায় ওই কোন কোন জায়গাগুলো ভুল করে বেশি সেগুলো আমরা জানতে পারি এখান থেকে, এই জন্য তোমাদের কাছ থেকে আমরা কমেন্টগুলো নিচ্ছি। তো কমেন্টগুলো করবা, কমেন্ট করবা। এখানে দেখো কে বলছে 9-এর সি, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় সমাপনী মজুত পণ্য। গুড ভাইয়া, আনসার ঠিক আছে, 9-এর 3। এখন আমি এই জায়গা থেকে তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিচ্ছি, একটা কোয়েকশন আমি বলি, দেখি যে সেটা তোমরা পারো কিনা। দেখো এইখানে আমি তোমাদেরকে একটু ধরাই দিই, হ্যাঁ বিষয়টা দেখো, এটা আসলে অনেকে ভুল করো। আমি এইখানে জায়গা হবে নাকি ওপর একটা পেজে চলে যাব, না এখানে লিখে দিই, জায়গায় তো হবে না। আচ্ছা আমি একটা অন্য পেজে যাই দেখি। আচ্ছা আচ্ছা দেখো আমি এইখানে একটা পেজে আছি, দেখো এখানে আমি একটু কিছু লিখে দিই। হ্যাঁ এটা হচ্ছে, এটা মুছে নিই। দেখো আমি এখানে তোমাদের পেজে কেন নিয়ে আসছি জানো, এখানে হচ্ছে একটা বিষয় ক্লিয়ার হো, ধারণা নিয়ে যাও। এই তুমি বিশ্বাস করো ভাই, আমি এখন যেটা লিখে দিব তোমরা অনেকে বলতে পারবা না, 100% বলতে পারবা না। হ্যাঁ ফুল গ্যারান্টি, যতজন লাইভে ক্লাস করতেছো পেট বেঁচে যারা এমনি তো ক্লাস করতেছো কেউ পারবা না এটা। এটা ভাইয়ের কাছ থেকে তোমার হচ্ছে 100% গ্যারান্টি দিলাম, পারবা না। দেখো এই জিনিসটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো সমন্বিত ক্রয়, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো সমন্বিত ক্রয় ভাইয়া, দেখো এই আমার হাতের লেখাগুলো তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা সেটাও কমেন্ট করে জানাবা। হ্যাঁ যদি না বুঝো আমি একটু ক্লিয়ার করে লিখে দিব, আমার লেখা অনেক সুন্দর তো তাই মাঝে মধ্যে আমি নিজেই কনফিউশনে থাকি যে আসলে তোমরা বুঝতে পারতেছো কিনা। সমন্বিত ক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি তাহলে আনসার কি হয়, কে বলতে পারবা বলো, যে বলতে পারবা আমি বলে দিই একদম সাথে সাথে। ধরো 50 টাকা আমার কাছ থেকে ফ্লেক্সি পেয়ে যাবা, তোমরা নাম্বার জাস্ট দিবা, হ্যাঁ আমি ফ্লেক্সি করে দিব, ফ্লেক্সি করে দিব, এই যে একদম সাথে সাথে ফ্লেক্সি পেয়ে যাবা। সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড দিলাম, অনেক সময় দিয়েছি, বলো এই আনসারটা বলতে পারো কিনা। দেখো সমন্বিত ক্রয় থেকে, সমন্বিত ক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করি তাহলে আমরা কি পাই, বলতে পারবা কিনা। দেখো যদি পারো প্রথমে আনসার করে একজনেই পাবা, সবাইকে দেওয়া সম্ভব না। যে পারবা তাকে 50 টাকা ফ্লেক্সি করে দেওয়া হবে। সময় হচ্ছে 30 সেকেন্ড, অলরেডি মনে 5 সেকেন্ড চলে গেছে। দেখো তো এটা পারো কিনা ভাইয়া, বলো সমন্বিত ক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাই আমরা, বলো তো। একজন বলছে সমাপনী মজুদ, কি পারবা না তোমরা, তাহলে কি ভাইয়ের কি 50 টাকা কি আমার বেঁচে যাবে। হ্যাঁ এই 50 টাকা কি বেঁচে যাবে আমার, আমি এত শখ করে আসলাম তোমাদেরকে ক্লাস নিতে, ভাবলাম তোমাদেরকে কিছু টাকা পয়সা দান করি, তোমরা সারাদিন পড়াশোনা করো, হ্যাঁ 10-20 টাকা যাই পারি তোমাদেরকে একটু দিই, তোমরা এই 50 টাকাটা নিয়ে নাও, আমি না হলে কষ্ট পাবো। 50 টাকাটা কেউ না কেউ নিয়ে নাও, একটু কমেন্ট করে জানাও যে এইখান থেকে কি পাবা। আমি, একজন বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মোট লাভ, হাই হাই এত দূর চলে গেছো ভাইয়া, কি পারবা না কেউ, হুম ভাইয়া পারবা না কেউ, কি বলো যারা লাইভে ক্লাস করতেছে আমাদের পেট বিচের বাইরেও, তোমরা কি কেউই পারবা না এটার আনসার করতে। একদম সাথে সাথে ভাইয়া বিশ্বাস করো, আমি ঠকাঠকির দিকে নাই, হ্যাঁ মানুষকে ঠকাঠকি করি না। 50 টাকা একদম সাথে সাথে ফ্লেক্সি পেয়ে যাও, বিশ্বাস করো। জাস্ট আনসারটা বলে দাও যে সমন্বিত ক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে কি পাবা। তার মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমি যতজন দেখতেছো আমার ক্লাসটা, আমাদের লাইভ বেচে যতজন ক্লাসটা করতেছো কেউই পারো না, কেউই পারো না। দেখছো তোমাদের সম্পর্কে আমাদের কতটা ভালো ধারণা। হ্যাঁ আমরা ধরি স্টুডেন্ট যে পড়ায় না, আমরা আসলে এই 2-3 মাস পড়াচ্ছি এমন না। হ্যাঁ তোমার তারেক স্যার আছে, আমরা যারাই ক্লাস নিই আমরা সাধারণত আমরা ওই ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই স্টুডেন্ট পড়াই বা অনার্স ফার্স্ট ইয়ার থেকে, না হলেও ধরো 6 থেকে 7 বছর পড়ানোর একটা এক্সপিরিয়েন্স আছে যে কে কোন বিষয় পারে কে কোনটা পারে না। আমি কত আশা করছিলাম তোমাদেরকে 50 টাকাটা দিয়ে দিই, 50 টাকাটা আমি তোমাদেরকে ফ্লেক্সি করে দিই, তোমরা এই টাকাটাই নিতে পারলা না। তাহলে বেতন এখন একটা চাকরি করলে তুমি 15-20 হাজার টাকা ইনকাম করবা, তুমি যদি 50 টাকা পড়ার মাধ্যমে যদি নিতে না পারো, আমি এমন না যে আমি খুশি হয়ে দিব,
যে পারবা তাকে আমি খুশি হয়ে দিব, প্লাস তাকে আমি মন থেকেও দোয়া করে দিব যাতে সে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, আর আমার দোয়া সবসময় কাজে লাগে। ঠিক আছে, তো অর্থাৎ কেউই তোমরা পারলা না। এখন দেখো ভাইয়া কি করে, দেখো তো ভাইয়া, দেখো আমি তোমাদেরকে বেসিকটা বুঝাই আগে। দেখো এই দুটা বিষয়, দেখো অনেক ক্লাস করছো, অনেক কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করছো, অনেক জায়গায় ক্লাস করছো, হ্যাঁ, অনেক বইও পড়ছো, কিন্তু এই বিষয়টা তোমার মনে ক্লিয়ার ধারণা নাই। এখান থেকে যদি কোয়েকশন দিয়ে তুমি 100% ভুল করবা, আজকে লাইভ ক্লাসে সুমন ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখে যাও। দেখো দেখো আমি বলি, সমন্বিত ক্রয় বের করার সূত্রটা কি ভাইয়া? দেখো সমন্বিত ক্রয় বের করার সূত্রটা হচ্ছে, দেখো আমি তোমাদের বলি দিই। ধরো প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। হ্যাঁ, আমি একটু এদিকে লিখি ভাইয়া, জায়গা হবে না না হলে। হ্যাঁ, প্রারম্ভিক প্রারম্ভিক মজুত পণ্য যুগ কি? ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। ভাই এইটা না, তাহলে ধরো আমি তোমাদেরকে বলি, দেখো এখানে এখানে ধরো আমি এখানে টান দিলাম, ওই পাশে বাকিটা লিখবো। ধরো আমি তোমাদেরকে এখানে দেখাই, ধরো ধরো আমার প্রারম্ভিক টাকা ছিল ধরো 50 টাকা, প্রারম্ভিকের টাকা ছিল 50 টাকা, ক্রয় করছিলাম 20 টাকা, সমাপনী ছিল ধরো 10 টাকা। তাহলে দেখো তো ভাই মাইনাস করলে কত হয়? 70, 70 থেকে 10 মাইনাস করো 60। তাহলে আমি বলতে পারি সমন্বিত ক্রয় আমার কত টাকা? সমন্বিত ক্রয় কত টাকা? 60 টাকা। ঠিক আছে, এখন এই পাশে যাও। এত চিন্তা ভাবনা করে মানুষ সব আনসার বল দিচ্ছ। আমার 50 টাকা বেঁচে গেছে, থাক আমি এটা দিয়ে অন্য কিছু খেয়ে নিবো। আমাদের ক্যাম্পাসে 40 টাকা দিয়ে ফুচকা পাওয়া যায়, আর 10 টাকা দিয়ে চা, একদম। দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা দেখো, আমি এখানে লিখে দিই। দেখো প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ, হ্যাঁ সেম ভাবে টাকা লিখি। ধরো এখানেও ধরো 50 টাকা ছিল, হ্যাঁ। এরপরে দেখো তো ভাইয়া, এরপরে কি ছিল এখানে? ক্রয়, তাহলে যোগ হবে ক্রয়, তাই না ভাইয়া? ক্রয় যোগ হবে, তাহলে এটাও 20 টাকা ছিল, গুড, এটাও লিখছি। এখন এটার সাথে মনে রাখবা বিকৃত পণ্যের ব্যয়ে সূত্রটা কি ভাইয়া জানো? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়টা যোগ হয়। নিট ক্রয় বা আমি ধরে নিলাম এখানে ক্রয় ফেরত ক্রয়বারটা নাই, হ্যাঁ। তো এখন কি করা হয়? এই জায়গাটা মনে রাখবা, প্রত্যক্ষ খরচ যোগ করা হয়। কি করা হয়? প্রত্যক্ষ খরচ যোগ করা হয়। প্রত্যক্ষ খরচ ধরো 10 টাকা, হ্যাঁ, আর আমার আগে সমাপনী মজুদ যা ছিল তাই ধরো, তাহলে 50, 20, 10 যোগ করো, কত হয় ভাইয়া? কত হয়? 80 টাকা। এই 80 টাকা থেকে আমি সমাপনী মজুদ মাইনাস করব, সমাপনী মজুদ মাইনাস করব। দেখো সমাপনী মজুদ, সমাপনী মজুদ কত টাকা? সমাপনী মজুদ কত টাকা? যা টাকা আছে তাই, কত? 10। তাহলে ভাইয়া দেখো তো আমার আনসার কত আসে? 70 টাকা। এই 70 টাকা কি ভাই? আমার বিকৃত পণ্যের ব্যয়। এটা একটু বিকৃত পণ্যের ব্যয়, হ্যাঁ দেখো বিকৃত পণ্যর ব্যয়। তাহলে ভাইয়া দেখো সমন্বিত ক্রয় 60 টাকা, বিকৃত পণ্যের ব্যয় 70 টাকা। তাহলে এখানে গরমিলটা তৈরি করলো কে? তুমি দেখো ভাইয়া, আমি যেটা বলছি সূত্রটা মনে রাখবা। দেখো আমরা সমন্বিত ক্রয় কি করি? প্রারম্ভিকের সাথে যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এখানে কি দেখো তো, সমন্বিত ক্রয়ে প্রত্যক্ষ খরচ কি আসে? মানে এখানে কি মেতে কি আসবে? আমাদের প্রত্যক্ষ খরচ আসে না। বিকৃত পণ্যের ব্যয়ে আমার প্রত্যক্ষ খরচগুলো আছে, বিকৃত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচ আছে। এই জন্য আমি বলি সমন্বিত ক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবা? প্রত্যক্ষ খরচ পাবা। কি পাবা? প্রত্যক্ষ খরচ পাবা। যেমন ধরো এই যে এখানে 70 টাকা হয়েছে, এই 70 টাকাটা হওয়ার পিছনে কারণটা কি? কে বাড়াইছে? এই প্রত্যক্ষ খরচটা বাড়াইছে। অর্থাৎ তুমি যদি এখানে প্রশ্ন যদি বলে যে বিকৃত পণ্যের ব্যয় থেকে সমন্বিত ক্রয় বাদ দিলে কি পাবা? প্রত্যক্ষ খরচ পাবা। কি পাবা? প্রত্যক্ষ খরচ পাবা, কারণ দুইটা সূত্র আলাদা। অর্থাৎ এখানে প্রারম্ভিক প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র। আর বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে যোগ ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। অর্থাৎ দুইটাই সেম, শুধু জাস্ট তোমার বিকৃত পণ্যের ব্যয়ে প্রত্যক্ষ খরচটা আসবে, এইখানে আসে না। তাহলে দুইটার থেকে মাইনাস করলে কি পাবা? প্রত্যক্ষ খরচ পাবা। কি হবে আনসার? প্রত্যক্ষ খরচ। তুমি এটা বিশ্বাস করো, তোমার সাথে যতজন ক্লাস করে যারা এডমিশন টেস্টে পরীক্ষা দিবে তারা অনেকে এই বিষয়টা জানে না। আমি যেটা বললাম আসলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা এটা বলো তো ভাইয়া। হ্যাঁ বলো, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম তোমরা কি আসলে সবাই ক্লিয়ার হয়েছো এটা নিয়ে? দেখো একটু কমেন্ট করে আমাকে জানাও। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা কি আসলে বুঝতে পারছো যে বিকৃত পণ্যের ব্যয় থেকে আমি যদি সমন্বিত করে মাইনাস করি আমি পাবো কি? প্রত্যক্ষ খরচ পাবো। যেমন ধরো তুমি 70 থেকে 60 টাকা মাইনাস করে দাও ভাইয়া,
70 থেকে 60 টাকা মাইনাস করো, তাহলে পাচ্ছ কি 10 টাকা। এই 10 টাকা সমান কি, এই যে প্রত্যক্ষ খরচ 10 টাকা। আরো বলে দেওয়ার পর আনসার করলে হবে না। হ্যাঁ, গুড ভাইয়া সাব্বির রহমান, আমার তুমি ভাইয়া 50 টাকা বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ, আমি আনসার বলার পর হচ্ছে আরাফাত আনসার করেছো। আরাফাত তুমি নেক্সট টার্গেট মানে নেক্সটে একটু ট্রাই করবা। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এমন কেউ আছো যে লাইভে ক্লাস করতেছো পেইড বেচ ছাড়াও বুঝো না এই বিষয়টা? বিশ্বাস করো, তোমরা যতজন করতেছো আমি নতুন নতুন কিছু অনেক কিছু তোমাদেরকে শিখাবো। ঠিক আছে, এগুলা দেখবা যে পরীক্ষার খাতায় তোমরা যে কোনো এডমিশন টেস্ট দাও, দেখবা যে সবগুলা পারবা, অত বেশি প্রবলেম হবে না। তবে বিষয়গুলো একটু ধারণা ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? তুমি যে কোনো কাউকে এই প্রশ্নটা করতে পারো, বুঝতে পারছো? যে কোনো কাউকে এই প্রশ্নটা করতে পারো, দেখবা যে পারবে না। যে কোনো কাউকে এই প্রশ্নটা করতে পারো, দেখবা যে সে পারবে না। তাহলে আমরা চলে আসলাম এখানে। হ্যাঁ, আমরা কোয়েকশন সলভ করবো। আচ্ছা, এইখানে যেটা দেখো, এখানে র্যামলের ক্রেডিট পাশে এটা বলেছি, এটা পড়াবো না। সম্মানিত ক্রয়টাও চলে গেল। এখন তুমি দেখো, এখানে দেখো একটা জিনিস দেখো ভাইয়া, এই যে দেখো যারা বলে, তোমরা যারা বলতেছো যে আসলে বিষয়টা এমন যে এইখানে যে কোয়েকশন সলভ করাচ্ছে, এই গল্প করে করে পড়াচ্ছে, আমি তো বই পড়লে এতক্ষণে 50টা কোয়েকশন সলভ করে ফেলতাম। যে 50টা প্রশ্ন সলভ করতো নিজে নিজে, এই বিষয়টা কি ক্লিয়ার থাকতো? হ্যাঁ, আমি এই যে সমন্বিত ক্রয়ের এইখান থেকে যেভাবে কোয়েকশন আসবে, আমরা যখন একটা কোয়েকশন যখন সলভ করব, তখন ওই কোয়েকশন থেকে যেভাবে কোয়েকশন প্যাটার্ন গুলো হওয়ার সম্ভাবনা থাকবে, আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে লাইভে বা পেড বেচে যারা আছো তোমাদেরকে আমরা আলোচনা করবো। এই জন্য বলি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবা আর খাতায় নোট করবা। এগুলো এই যে এখন বুঝছো, 2 দিন পরে তোমার ওনার সাথে কথা বলার পর মনে থাকবে না, ভুলে যাবা, এটা করা যাবে না। ঠিক আছে, মনে রাখতে হবে। দরকার পড়লে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিষয়টা লিখে তাকে টেক্সট করে রাখবা, বলবা যে তুমি কিছুদিন পর পরে আমাকে একটু এটা মনে করাই দেবা। ঠিক আছে, ওইভাবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে একটু কাজে লাগাবা। হুম, সব সময় কি করবা, পড়াশোনার বিষয়ে এক একটা বিষয়ে কেমন আছো তুমি, খাওয়া দাওয়া করেছো কিনা, এটা বলবা না। যে বিষয়গুলো পড়বা ওগুলো একটু পড়ে পড়ে ওর ইনবক্সে তুমি সেন্ড করে রাখবা। বুঝতে পারছো? বলবা যে এইগুলো একটু পড়ো, এগুলো আমাকে পড়া নিবা, এইরকম করবা, একটু কাজে লাগাবা। সব সময় এইটা ওইটা কথা বলা যাবে না। এখন এখন তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, তো একটু সচেতন হতে হবে। হ্যাঁ, দেখো এরপরে যাই আমরা। আহ, এইখানে দেখো তো ভাইয়া, অগ্রিম খরচ। অগ্রিম খরচ, এ ভাই এটা বলো, এটা বলো কি হবে ভাই, অগ্রিম খরচ কি? এটা কি বলো তো ভাইয়া, অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ বলো ভাইয়া, 10-এর সি দে, 10-এর নাম্বারটা কি হবে আনসার বলো তো ভাইয়া, অগ্রিম খরচ। হুম, বলো 10 নাম্বারের কি হবে আনসার বলো। 10-এর সি, মাহফুজ আহমেদ। গুড ভাইয়া, কংগ্রেচুলেশন। একজন বলছে নিধি সরকার 10-এর 4। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, ঠিক আছে নিধি সরকার, তুমি যে ট্রাই করেছো সেটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমার জন্য দোয়া থাকবে। দেখো, অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ তুমি মনে রাখো, অগ্রিম খরচ, ধরো তোমার বন্ধু একটা দোকানদার, তুমি কি করলা, সকালে গিয়ে ওরে 1 বস্তা চালের টাকা দিয়ে আসছো, বলছো যে আমি আগামীকাল তোমার কাছ থেকে 1 বস্তা চাল নিয়ে চলে যাব। তাহলে এই যে তুমি যে অগ্রিম টাকা দিয়ে গেছো তোমার বন্ধুকে, তোমার বন্ধু যে টাকাটা নিয়ে রাখছে, এটা তার জন্য কি? তার জন্য হচ্ছে দায়। যেমন ধরো আমি বলি, এখানে অগ্রিম খরচটা দুই দিক দিয়ে চিন্তা করা যায়। হ্যাঁ, তার জন্য দায়, এখানে আমি তোমাদের বলে দিই, অগ্রিম খরচ মানে এটা ব্যবসায় প্রতিষ্ঠানে তোমার দিক থেকে চিন্তা করতেছি। দেখো অগ্রিম খরচ, হ্যাঁ, তোমার কাছ থেকে ধরো তুমি এক কাজ কর, তুমি তোমার বন্ধুকে ধরো 3,000 টাকা দিয়ে রাখছো, 1 বস্তা চাল নিবা, 3,000 টাকা দিয়ে রাখছো, এখনো নেও নাই, পরবর্তী 2 থেকে 3 দিন পরে নিবা। তাহলে এই যে 3,000 টাকাটা দিয়ে রাখছো, এটা কি তুমি কোনো সুবিধা নিছো তার কাছ থেকে এখনো পর্যন্ত? তুমি 2 ডেজ পরে, 2 ডেজ পর তুমি 2 দিন পরে তার কাছ থেকে চাল নিবা। তো তুমি এই যে অগ্রিম খরচ করছো 3,000 টাকা, এই যে অগ্রিম খরচ করছো 3,000 টাকা, ঠিক আছে? তাহলে এই 3,000 টাকা তুমি এখনো তুমি চালটা নেও নাই, 2 দিন পরে নিবা। তাহলে এই 2 দিন পর্যন্ত টাকাটা তুমি চাইলে তার কাছ থেকে যে কোনো সময় নিয়ে নিতে পারো। এটা তোমার কি অগ্রিম খরচটা হচ্ছে সম্পদ। কি হবে ভাইয়া? সম্পদ। এই যে 10-এর 3, আনসার হবে 10-এর 3। ওরে বাবা রে, এমডি সাব্বির রহমান, এই তোমার দেখি কোয়েশনটা খুব কমন পড়েছে, তুমি ডাবল আনসার করছো 4 বার। গুড। দেখো এখানে দেখো, এরপর একটা দেখো, এখানে কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মনিহারি, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব। আয় হাই, সবই দেখি প্রারম্ভিক। হুম,
এটার আনসার কি হবে? তোমরা ক্লাস করেছো, আমাদের পেড বেচে ক্লাস নেওয়া হয়েছে, বলো। যারা লাইভে ক্লাস দেখতেছো তোমরাও বলো কি হবে এটা, বলো আনসার বলো। 11। হ্যাঁ, ব্যয় অগ্রিম হলেই সম্পদ, এমডি সাব্বির রহমান, ঠিক আছে। এটা বলো সাব্বির, কে কে আছো এখানে? মুনতাহা, ইভা, বলো আনসার বলো, এটা কি হবে? 11 কি হবে বলো? 11 কি হবে? দেখো এখানে একটা জিনিস মনে রাখো, এখানে কি আছে দেখো, এইটাও কি প্রারম্ভিক সম্পদ? হ্যাঁ, এই যে এই তিনটা আসবে না, আসবে কোনটা? প্রারম্ভিক মণিহারি। তাহলে একটু দেখো, তোমরা যারা ক্লাসটা করতেছো আমি লিখে দিই, দেখো। অর্থাৎ কি প্রারম্ভিক প্রাপ্য হিসাব সম্পদ, ব্যাংক জমা সম্পদ, নগদ তহবিল সম্পদ। তুমি একটা জিনিস মনে রাখবা, রেওয়া মিলে যারা ক্লাসটা করতেছো এটা একটু নোট করে নিতে পারো। রেওয়া মিলে আসবে না, রেওয়া মিলে আসবে না, এটা আমি লিখে দিচ্ছি দেখো। এটার পাশাপাশি যে আরো কয়েকটা টপিক লিখে দিচ্ছি দেখো। প্রারম্ভিক চলতি সম্পদ রেওয়া মিলে আসে না, মনে রাখবা। প্রারম্ভিক চলতি সম্পদ এটা রেওয়া মিলে আসবে না, ঠিক আছে। প্রারম্ভিক প্রারম্ভিক চলতি দায় এটাও রেওয়া মিলে আসবে না। এরপরে মনে রাখবা প্রারম্ভিক প্রারম্ভিক না সরি সমাপনী মূলধন, এটাও রেওয়া মিলে আসবে না। বাকি তোমরা ওগুলো জানো, ওগুলো লিখে দিচ্ছি না। এই তিনটা হচ্ছে একটু ব্যতিক্রম, এই জন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো। সমাপনী মূলধন অর্থাৎ এই তিনটা হচ্ছে রেওয়া মিলে আসবে না। হ্যাঁ, সম্পদ দেয় মালিকানা সত্ত্বের মধ্যে এই তিনটা আসে না। প্রারম্ভিক চলতি সম্পদ দেখো, এটাও প্রারম্ভিক চলতি সম্পদ, এটাও প্রারম্ভিক চলতি সম্পদ, এটাও প্রারম্ভিক চলতি সম্পদ। শুধুমাত্র কোনটা না, এই যে প্রারম্ভিক মণিহারি, এটা কিন্তু তোমার হচ্ছে কি নাই, প্রারম্ভিক মণিহারি এটা তোমার হচ্ছে চলতি সম্পদ বলা যাবে না। কেন যাবে না? কারণ জানো, কারণ হচ্ছে তুমি বিষয়দায়ী বিবরণীতে মণিহারি খরচ দেখাও না। অর্থাৎ মণিহারিটা কি করো, ক্রয়ের সাথে প্রারম্ভিকটা যোগ করো, প্রারম্ভিকটা যোগ করো, সমাপনীটা মাইনাস করো। মনে রাখবা সমাপনী মণিহারিটা হচ্ছে সম্পদ। হ্যাঁ, প্রারম্ভিকটাকে তুমি সম্পদ বলতে পারবা না। সবসময় মনে রাখবা সমাপনী মণিহারিটা হবে সম্পদ, অন্যান্য যে মণিহারি থাকবে সেগুলোকে আমরা খরচ হিসেবে ধরি। এই জন্য এখানে প্রারম্ভিক মণিহারিটা এটা হচ্ছে রেওয়া মিলে আসবে। এরপরে যাই, এইখানে যাই দেখি কি বলছে। রেওয়া মিলে ডেবিট পাশে দেখানো হয়, ডেবিট পাশে কি কি হয় ভাইয়া? এটা হচ্ছে ব্যয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যয় হবে, এটা ব্যয়। অর্থাৎ সকল সম্পদ এবং ব্যয়। অর্থাৎ রেওয়া মিলে ডেবিট পাশে কি দেখানো হয় ভাইয়া? সকল সম্পদ এবং ব্যয়গুলোকে হচ্ছে আমরা কিসে দেখাই? রেওয়া মিলে দেখাই। হ্যাঁ, মানে রেওয়া মিলে ডেবিট পাশে দেখাই আর কি। এইগুলা যেটা পারবা আমি তোমাদের কাছ থেকে আনসার নিব না, আমি সেটা নিজেই সলভ করে দিব। এই যেটা বলো তো ভাইয়া, এটা দেখি পারো কিনা বলো তো। বলো নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ? স্পর্শনীয়, স্পর্শ করা যাবে, বলো। বিলম্বিত বিজ্ঞাপন, সুনাম, পেটেন্ট, দালান কোটা, কোনটা হবে আনসার বলো তো ভাইয়া? 13। এই এমডি সাব্বির রহমান, তুমি বলো এটা আনসার কি হবে বলো। 13 আনসার কি হবে বলো? অনেক কঠিন একটা প্রশ্ন তাই না? বলো আনসার কি হবে বলো। 13 নম্বর আনসার কি হবে বলো। গুড। কি বলছে? সুনাম বলছে। এ ভাইয়া এখানে কি বলছে দেখো, স্পর্শনীয়। স্পর্শনীয়, এই যে দেখো আমি যেভাবে বোর্ডটাকে স্পর্শ করতেছি এইভাবে স্পর্শ করা যাবে, বুঝতে পারছো? সুনামকে তো স্পর্শ করা যাবে না, সুনামকে স্পর্শ করা যাবে না। একজন বলছে 13 ডিডি, 13 ডিডি বলছে একজন, মাহফুজ আহমেদ বলছে 13 ডিডি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দালানকুটা, হ্যাঁ এই দালানকুটা এটাকে স্পর্শ করা যাবে, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শনীয় স্থায়ী সম্পদ। গুড। আচ্ছা এরপরে যাই আমরা, দেখি কোনটি রেওয়া মিলে ডেবিট দিকে দেখানো হবে। কোনটি রেওয়া মিলে ডেবিট দিকে কোনটা যাবে? ডেবিট দিকে দেখো, বকেয়া খরচ এটা কি? দায়, দায়। বকেয়া খরচ হচ্ছে দায়, আর বকেয়া আয় এটা হচ্ছে কি? সম্পদ। তার মানে এটা এক এক পাশে যাবে, এটা হচ্ছে ডেবিট পাশে যাবে, এটা হচ্ছে ক্রেডিট পাশে। আয় তো ক্রেডিট পাশে যায়, দায়ও ক্রেডিট পাশে যায়, তাহলে বেটা কি যাবে? ডেবিট দিকে। তাহলে আনসার হবে কি? 14-3। গুড, 14-3 হবে। এই এখানে কি বলছে মাহফুজ আহমেদ? ভুল করা যাবে না, 14 বি হবে না, 14 সি হবে। তো এই যে তোমার এখানে বেই বলেছে, তো তারা বেই বলছে। আচ্ছা এরপরে যাই আমরা। হ্যাঁ দেখো, আচ্ছা অগ্রিম প্রাপ্ত হয় কারবারের জন্য কি? অগ্রিম যদি টাকা পাও তাহলে অগ্রিম টাকা পাইলে কি করতে হবে সেটা কি তুমি হজম করতে পারবা? ধরো তোমার আমি এখন 10 টাকা দিয়ে দিলাম, এই 10 টাকা আগামীকাল আবার ফেরত নিতেও পারি, তাহলে তোমার এই যে 10 টাকা দিলাম এটা তুমি অগ্রিম নিছো, এটা কি তোমার জন্য সম্পদ? এটা দায় হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে ভাইয়া? অগ্রিম প্রাপ্ত আয়টা সবসময় দায় থাকবে। হ্যাঁ, 15 হবে কত? 2।
আচ্ছা, এই সবাই কমেন্ট করে আনসার গুলা বলবো, আমি যেটা যেটা বলবো এটা সহজ, এই জন্য তোমাদেরকে দিলাম না। এই যে দেখো তো, এইটা বলো কি হবে দেখি। এটা লাগবে না, আহ, এটাও পারবা, এটা থিওরি। হ্যাঁ, আমি দেখি এখন ম্যাথ কিছু করাতে পারি কিনা, তোমাদেরকে ম্যাথ কিছু শিখাই। আচ্ছা, এটা একটু বলতে পারো। এইটা বলো, এইটাই বলো। দেখো কি বলছে, বেতন প্রদান করে বেতন হিসাবের পরিবর্তিতে মজুরি হিসাবকে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল ভুল হবে? এটা হবে ভুল। হ্যাঁ, এটা হচ্ছে ভুল হবে। কোন ধরনের ভুল হবে বলো তো? বেতন প্রদান হিসাবে বেতন প্রদান করে বেতন হিসাবের পরিবর্তে মজুরি হিসাবকে, এটা হচ্ছে ভাইয়া, এটা দাঁড়াও আমি একটু তোমাদেরকে একটু কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে ডেবিট হবে। হ্যাঁ, এই জায়গাটা হবে ডেবিট, আমি ঠিক করে দিচ্ছি দেখো। ডেবিট, অর্থাৎ বেতন প্রদান করে বেতন হিসাবের পরিবর্তে মজুরি হিসাবকে ডেবিট করা হলে কোন ধরনের ভুল হবে বলো তো? 17 কি বলছে? বি বলছে পরিপূরক ভুল। একজন বলছে পরিপূরক ভুল। আচ্ছা, আর কেউ কিছু বলবা? পারভেজ খান বলছে 17 বি। আচ্ছা, আর কেউ কিছু বলবা? হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস দেখো, এটা হবে বেদাখিলার ভুল। এটা হবে কি ভাইয়া? বেদাখিলার ভুল। অর্থাৎ দেখো নীতিগত ভুল হবে না, কারণ দেখো বেতন এবং মজুরি দেখো একই জাতীয় হিসাবে ভুল করা। একই জাতীয় হিসাবে ভুল করাকে আমরা বেদাখিলার ভুল বলি। একই জাতীয় হিসাবে ভুল করা, হ্যাঁ, একই জাতীয় হিসাবে ভুল করা। একই জাতীয় হিসাবে ভুল করা, যেমন ধর আমি তোমাদের বলি, দেখো বেতন আর মজুরি দুইটাই খরচ হিসাব না ভাইয়া? হ্যাঁ, বেতন আর মজুরি দুইটাই একই জাতীয় হিসাব না? একই জাতীয় হিসাব বলে হচ্ছে তোমার বেদাখিলার ভুল হবে। আবারও বলি দেখো, যেমন ধরো রহিমকে তুমি ডেবিট না করে, হ্যাঁ ধরো রহিমকে ডেবিট না করে, রহিমকে ডেবিট না করে তুমি ডেবিট না করে তুমি এই জায়গাটায় করছো কি, ধরো এই জায়গাটায় করছো করিমকে, করিমকে তুমি ডেবিট করছো। তাহলে দেখো রহিমও মানুষ করিমও মানুষ, দুইজন সব একই জাতীয় জিনিস। তাহলে এই যে একই জাতীয় জিনিসের যেটা ভুল করলা সেটাকে তোমরা কি বলো? বেদাখিলার ভুল। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ধরো ধরো দেখো এখানে এই আমি এখানে লিখি বিক্রয়, বিক্রয়টাকে ক্রেডিট না করে, ধরো বিক্রয়টা ক্রেডিট, এটাকে ক্রেডিট না করে তুমি এখানে ধরো ভাড়া আয় ক্রেডিট করেছো। এটা কি ধরনের ভুল বলতে পারবা? ভাড়ায় ক্রেডিট করেছো, অর্থাৎ বিক্রয় ক্রেডিট না করে ভাড়ায় ক্রেডিট। দেখো একই জাতীয় হিসাব, বিক্রয় যেমন তোমার আয়, ভাড়া আয়টাও তোমার আয়, অর্থাৎ একই জাতীয়। এইভাবে একই জাতীয় হিসাবে ভুল করাকে আমরা বলি বেদাখিলার ভুল। এখন আসো নীতিগত ভুলটা কি। দেখো নীতিগত ভুলটা হচ্ছে, তোমরা এটা জানো, আমি একটু লিখে দিচ্ছি। দেখো নীতিগত ভুলটা হচ্ছে এইভাবে, নীতিগত ভুলটা হচ্ছে ধরো বেতন প্রদান করছো, বেতন প্রদান ডেবিট না করে তুমি এখানে ধরো বেতন ডেবিট না করে তুমি ধরো লিখছো আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট করছো, অর্থাৎ বেতনের জায়গায় আসবাবপত্র ডেবিট করে ফেলছো। তাহলে দেখো বেতন হচ্ছে খরচ জাতীয় হিসাব, আসবাবপত্র হচ্ছে সম্পদ জাতীয় হিসাব। যখন খরচ আর খরচটাকে তুমি সম্পদ অথবা সম্পদটাকে যখন খরচ হিসাবে দেখাবা, তখন সেটাকে আমরা বলি নীতিগত ভুল। আচ্ছা, এরপরে দেখি কে বলছে সি নাম্বারটা। ভাই আমি সি নাম্বারটাই বলছি। ও আচ্ছা মাহফুজ, ঠিক আছে ভাইয়া। এই যে এইখানে দেখো তো ভাইয়া, এইগুলো পারো কিনা দেখো তো। আমি আজকে এই বিষয় নিয়ে তোমাদেরকে একদম ক্লিয়ার ধারণা কিছু ম্যাথ করে দিব। হ্যাঁ, যারা পেট বেচে নতুন যারা আছো তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, যারা আমাদের পেট বেচে শুরু থেকে ছিল ক্লাসে, যারা আগে করেছো তারা হয়তো এই ম্যাথটা পারবে। দেখো এখানে কি বলেছে দেখো তো ভাইয়া, একটি পণ্যের বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা। ভাইয়া বুঝতে পারছো? একটা পণ্য, এটার মূল্য কত ভাইয়া? 2 লক্ষ টাকা, যার ক্রয় মূল্যের উপর মুনাফার 25%। ক্রয় মূল্যের উপর মুনাফার 25% বলছে বিক্রয় মূল্য কত। তাহলে দেখো ভাইয়া এখানে কিভাবে ম্যাথটা করবা বলো, কিভাবে ম্যাথটা করবা বলো তো? হ্যাঁ, এই যে এমডি সাব্বির রহমান, ঠিক আছে ভাইয়া, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় হিসেবে দেখানো হচ্ছে নীতিগত ভুল। হ্যাঁ, গুড। দেখো এইখানে দেখো এই মেথড দিয়ে এখন আমরা একটু মনোযোগী দিই। 2 লক্ষ টাকা বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে 25%। এখন এটা কিভাবে সলভ করবা? এটা কিভাবে সলভ করবা ভাইয়া? আমি এটা নিয়ে একটু আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমাদেরকে একটু পরিপূর্ণ একদম পুরোটা ভালোভাবে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দেখো একটু জাস্ট একটু মনোযোগ দাও। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে একটু লিখে দিচ্ছি, কারণ তুমি দেখো এখানে দেওয়া আছে তোমার বিক্রয় মূল্য, আবার হার দেওয়া আছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তুমি ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা কখনো বিক্রয় মূল্যের উপর চার্জ করতে পারবা না। একজনের রাগ তুমি আরেকজনের উপরে ঝাড়তে পারবা না, ঠিক আছে?
মানে দেখাইতে পারবে না, যার উপর রাগ থাকবে তার উপরে তোমার হচ্ছে ঝাপতে হবে। অর্থাৎ এখানে দেখো বিক্রয় যেহেতু দেওয়া আছে 2 লক্ষ টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্যের উপর হার লাগবে, এটা দেওয়া আছে কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার। তো ভাইয়া এই যে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা এটা খাতা একটু নোট করে নিবা। হ্যাঁ দেখো এইখানে দেখো মুনাফাটা দুই ভাবে বের করা যায়। কয় ভাবে ভাইয়া? দুই ভাবে বের করা যায়। হ্যাঁ দেখো মুনাফাটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে বিক্রয়ের দিক দিয়ে, একটা হচ্ছে বিক্রয়ের দিক দিয়ে, আরেকটা হচ্ছে ব্যয়ের দিক দিয়ে। ব্যয়, এখানে ব্যয়টা হতে পারে, দেখো আমি ব্যয়টা লিখে দিচ্ছি, ধরো এইটা হতে পারে ক্রয় মূল্য, হ্যাঁ এরপর হতে পারে বিক্রিত পণ্যের ব্যয়। আমি লিখে দিচ্ছি, বুঝছো, বোর্ডে জায়গা নেই তো আমি লিখার সাথে সাথে বলে দিচ্ছি, একটু ঠিক করে নিবা। হ্যাঁ এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে ব্যয়। এই ব্যয়টা কি কি হতে পারে? ক্রয় মূল্য হতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় হতে পারে, অথবা মোট ব্যয় হতে পারে। হ্যাঁ অর্থাৎ ব্যয় বুঝাবে, ব্যয়। দেখো এখন দেখো আমরা মনে রাখবা বিক্রয়ের সাথে গুণ দিব, বিক্রয়ের সাথে আমরা গুণ করব কিটা, দেখো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। আর এই যে দেখো এই ব্যয়টার উপর, এই ব্যয়ের সাথে আমি কি গুণ করব? ব্যয়ের সাথে গুণ করব আমরা, ধরো এখানে যেটা লেখা আছে ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্যের, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের অথবা, আচ্ছা যেটা সেটা দিয়ে বুঝে আগে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার। এই যে সূত্র, এটা দেখো এতটুকু আগে বুঝো ভালো করে। হ্যাঁ আমি কি লিখেছি দেখো তো ভাইয়া, সবাই একটু মনোযোগ হবে। হ্যাঁ মুনাফাটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ব্যয়ের পার্সপেক্টিভ থেকে, আর একটা কি বিক্রয় অর্থাৎ বিক্রয়ের দিক থেকে, আর একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে বের করা যায়। এখন কথা হচ্ছে দেখো যদি তোমার বিক্রয়ের টাকা দেওয়া থাকে তাহলে হার কার লাগবে? বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা লাগবে। অর্থাৎ বিক্রয়ের সাথে শুধুমাত্র তুমি বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটাই গুণ করতে পারবা। হ্যাঁ আর ব্যয় যদি দেওয়া থাকে তাহলে ব্যয়ের সাথে আমি কার গুণটা করবো? ওই যে দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটাকে আরেকভাবে লেখা থাকতে পারে ব্যয়ের উপর মুনাফার হার, অথবা আরেকভাবে থাকতে পারে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। কথা বুঝতে পারছো? অর্থাৎ ব্যয় জাতীয়কে বোঝাবে। তাহলে এখন আমাদেরকে প্রশ্নে দেখতে হবে যে আমাদের টাকা কার দেওয়া আছে, বিক্রয় মূল্যের টাকা দেওয়া আছে এবং হার দেওয়া আছে এইটা। তাহলে কি করতে হবে এখন? এখন ট্রান্সফার করতে হবে হারটাকে, অর্থাৎ হারে কনভার্ট করতে হবে। যেমন ধরো তোমার টাকা দেওয়া আছে বিক্রয়ের, তাহলে আমার হার লাগবে এটা, হার দেওয়া আছে প্রশ্নে এটা, তাহলে এই হারটাকে আমি এই হারে কনভার্ট করে নিতে পারি খুব সহজে। দেখো কিভাবে, আমি সূত্র লিখে দিচ্ছি, দেখো মনে রাখো এখানে এই সূত্রটা লিখে রাখো, হার 100 যোগ হার ইন্টু 100। আর এইখানেও এই হারটা বের করার জন্য একটা সূত্র লিখে দিচ্ছি আমি। ধরো দেখো এইখানে লিখে দিই, হার 100 মাইনাস হার ইন্টু 100। এটা দেখো এখন তুমি এটা কিভাবে মনে রাখবা, দেখো অর্থাৎ আমি লিখে দিচ্ছি, দেখো তোমাদের অনেক সময় বলে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার এত হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে। তোমরা এগুলো অনেকটা ভুল করো। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার এটা বের করবা কিভাবে? হার 100 যোগ হার মাইনাস ইন্টু কত 100। আর এখানে দেখো সেম, জাস্ট এখানে কি হবে ভাইয়া? মাইনাস হবে। এখন তুমি এটা মনে রাখবা কিভাবে, দেখো তুমি একটা জিনিস দেখো, বিক্রয়, বিক্রয় মূল্যের উপর হারটা বের করতেছি না বিক্রয়, তার মানে একটা জিনিস তুমি বলো বিক্রয় বেশি নাকি তোমার ক্রয় মূল্য বেশি হয়? অবশ্যই বিক্রয়টা বেশি হয়, এই জন্য এখানে যোগ। বুঝতে পারছো? এখানে যোগ কেন? জাস্ট বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা বের করতেছে, অর্থাৎ বিক্রয় ক্রয় মূল্যের থেকে বেশি, এই জন্য এখানে যোগ। আর ক্রয় মূল্যের উপর মুনাফার হার যখন বের করবা তখন হবে মাইনাস। এইভাবে একটু মনে রাখো। হ্যাঁ এখন আমি দেখো বের করে নিচ্ছি, অর্থাৎ আমার কোন বেটা লাগবে? অর্থাৎ বিক্রয়ের সাথে আমি গুণ করব বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে এটা আমি বের করবো কিভাবে? দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% দেওয়া আছে, অর্থাৎ এই হারটা দেওয়া আছে। হ্যাঁ তোমার হচ্ছে প্রশ্নে এই হারটা দেওয়া আছে, এই যে দেখো এই হারটা দেওয়া আছে। তাহলে আমরা এই হারটাকে এই সূত্রে বসিয়ে আমরা এই পার্সেন্টেজটা বের করে নিতে পারবো। দেখো কিভাবে, তুমি একটা জিনিস দেখো, এখানে কত ছিল ভাইয়া? 25%, তাহলে 25 নিচে হচ্ছে 100 যোগ 25 ইন্টু কত 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে, দেখো উপরে হচ্ছে 25 নিচে হচ্ছে 100, 25 ইন্টু 100। তাহলে এটাকে কাটাকাটি করলে 4 5 25 125, 5 20 100। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 20%। কত পাইলাম ভাইয়া? 20% পেয়ে গেছি। কত পাইছি? 20% পাইছি। অর্থাৎ যদি বিক্রয়ের টাকা দেওয়া থাকে তাহলে তোমার বিক্রয়ের হার লাগবে, অর্থাৎ কি হার লাগবে? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া
বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা লাগবে, কিন্তু প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে এইটা, এই হারটা দেওয়া আছে, তাহলে এই হারটাকে তুমি এই হারে কনভার্ট করে নাও, কত পেয়েছো 20%, তাহলে এখন তুমি খুব সহজে বের করে নিতে পারবা। ঠিক আছে, এখন প্রশ্ন আরেকটা, তোমরা এটা বলো কত হবে, আমি তোমাদেরকে বলি। দেখো ধরো এইখানে ধরো, এখন ধরো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ধরো তোমার ধরো 20% দেওয়া আছে, ধরো 20% দেওয়া আছে। এখন বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে, খুব সহজ, তোমরা জাস্ট এই পার্সেন্টেজটা এখানে বসা, মানে এইখানে জাস্ট ট্রান্সফার করবা, এই হার থেকে ওই হারে সূত্রগুলো একটু জাস্ট মানগুলো বসাইলে চলে আসবে। দেখো এখানে হচ্ছে 20, নিচে হচ্ছে 100 মাইনাস 20, তা 100 মাইনাস হার না, আমি একবারে বসাই দিই 80 ইন্টু 100, তাহলে এটাকে কাটাকাটি করো, 4 20 80, 4 25 100, দেখো 25% বের হয়ে গেছে, যেটা আমার প্রশ্ন ছিল। অর্থাৎ তুমি এই হার থেকে ওই হারে যাও, ওই হার থেকে এই হারে যাও, দুইটাই সেম আসবে আনসার। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু দেখাই। দেখো জাস্ট তোমরা এই খাতায় নোট করে নিবা, এই সূত্রটা পুরোটাই নোট করবা, যা যা পড়াইছি এখন এখানে। হ্যাঁ, এই যে এটা নোট করবা। তাহলে আমরা এখন প্রশ্নে যাই, আমরা কত পার্সেন্ট পেয়ে গেছি, 20%। মনে একদম ভালোভাবে চিন্তা রাখবা ভাইয়ারা, যে কিভাবে মনে রাখবা, যে বিক্রয় থাকলে আমার বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা লাগবে, ব্যয় থাকলে ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা লাগবে। অর্থাৎ তোমার টাকা দেওয়া থাকবে এইটা, আর তুমি এই হারটাকে তুমি এই পাশে এনে তুমি গুণ করে ফেলবা, এটা করলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা না, চান্স পাবা না কোনো জায়গায়। এই জন্য তোমার ভালোভাবে স্বচ্ছ ধারণা থাকতে হবে এই ক্যালকুলেশন গুলো। হ্যাঁ, এটা ধারণা থাকলে তুমি পারবা কিভাবে এই হারটা থেকে এই হারে কনভার্ট করবো, পরে ডিরেক্টলি এটা এটার সাথে গুণ করে দিবা, একদম মুনাফা পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু মুছে দিচ্ছি, আমরা শুধু জাস্ট মনে রাখি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, 20%। আচ্ছা, তাহলে দেখো আমরা মুনাফাটা বের করি। আচ্ছা, যদি কারো যদি বুঝতে প্রবলেম হয়, আমি যেগুলো এটা পড়াচ্ছি, হ্যাঁ, তোমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে এই বিষয় নিয়ে, তোমরা ওখানে একটু ক্লাসটা একটু বিস্তারিত, আমি খুব ওইখানে খুব আলোচনা করেছিলাম, মানে ধরো 1 ঘন্টা 20-25 মিনিটের ক্লাস আছে, ওটা তোমরা একটু দেখে নিবা, তাহলে দেখবো যে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো এখন যদি প্রবলেম হয় বুঝতে, ঠিক আছে, তাহলে দেখো আমরা মুনাফাটা বের করব। তাহলে মুনাফা সমান টাকা দেওয়া আছে কত, 2 লাখ। এখন বিক্রয় মূল্যে 2 লক্ষ টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্যের হারটা কত বের করছে, 20%। 20% না, তাহলে আমরা এটা কিভাবে বের করব, 2,20,000 মানে উপরে 20 নিচে কত 100% না, তাহলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিই, তাহলে 2000-এর সাথে 20 গুণ দিই, তাহলে কত হয়, 2 দুগুণে 4 আর 0 3টা, ঠিক আছে, 40,000। তাহলে মুনাফা কত, 40,000। তাহলে এখানে বলছি কি, দেখো একটি পণ্যের বিক্রয় মূল্য এত টাকা, যার ক্রয় মূল্যের উপর মুনাফার 25% হলে, এখানে মনে রাখবে এটা ক্রয় মূল্য কত চাইছে। হ্যাঁ, ক্রয় মূল্য কত চাইছে, তাহলে দেখো এখানে আমাদের 2 লাখ ছিল না, কত ছিল, 2 লক্ষ। তাহলে দেখো এখানে 2 লক্ষ থেকে জাস্ট আমরা কি করব, এখানে 40,000 টাকাটা মাইনাস করব। অর্থাৎ যদি এটা তো বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা মুনাফাটা মাইনাস করি, তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 2 লাখ থেকে আমরা 40,000 টাকা মাইনাস করি, কত পাবো, 1,60,000 টাকা পাবো, 1,60,000 টাকা পাবো। এখানে আনসারটা একটু ভুল ছিল, হ্যাঁ, আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। এখানে এটা ধরো 1,60,000 টাকা হবে, 1,60,000 টাকা, এটা একটু মনে রাখো। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। গুড। আচ্ছা দেখো এখন এইটা বুঝতে পারছো তোমরা, আমি যেটা বুঝাইলাম তোমরা বুঝতে পারছো সূত্রটা, নাকি বোঝো নাই? অনেকেরই প্রবলেম হওয়ার কথা, এই যারা নতুন ক্লাসগুলো করতেছে একটু প্রবলেম হওয়ার কথা, প্রবলেম থাকবেই, নাহলে তো আর এডমিশন টেস্টে সবাই চান্স পাইতো, তাই না? একটু প্রবলেম থাকবে। এই যে আমি সূত্র লিখে দিয়েছিলাম না, এইটা বলো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 75% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে, বলো তো ভাইয়া, তাই বলো, এটা আনসার কত হবে বলো, খুব দ্রুত দেখি কে পারো, 18 নম্বর আনসার বলো। দেখো আমি এখানে দুইটা সূত্র লিখে দিই, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার। দেখো এই যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা সূত্র কি ছিল ভাইয়া, এটা সূত্র ছিল উপরে হার, নিচে 100 যোগ হার। আর এটা কি ছিল, এই যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটা সূত্র কি ছিল, আমি তো লিখে দিছি, এটা ছিল হার 100, এখানে ইন্টু 100, হ্যাঁ 100, এখানে হচ্ছে মাইনাস হার ইন্টু 100। তাহলে দেখো তো এখানে কি হবে, দেখো এটাই তো দেওয়া আছে, দেখো তো 75%, অর্থাৎ এই হারটা দেওয়াই আছে। তোমার চাইছে কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, তাহলে আমি যে সূত্র বলে দিছি, যদি এই হারটা দেওয়া থাকে তাহলে আমরা এই হারটা খুব সহজে বের করে নিতে পারি। দেখো কিভাবে, হার কত 75, উপরে 75 লিখবা, নিচে লিখবা 100 মাইনাস 75 ইন্টু কত
100, তাহলে কত হয় ভাইয়া দেখো তো, 75, নিচে হচ্ছে 25, ঠিক আছে, নিচে 25 ইন্টু 100, তাহলে 3 25 75, 3 100 কত ভাইয়া, এই 3 এর সাথে 100 গুণ করো, 3 100 300, পার্সেন্টেজ কত হবে, 300% হবে। 19-এর ডিডি বলছে, এই এমডি সাবির রহমান, এটা তো হবে না, কোনোটি নয়, এটা হবে না ভাইয়া, 300% হবে। এমডি সাব্বির, আচ্ছা আর কেউ কি পারছো ম্যাথটা? হ্যাঁ, শাকিল রিফাত 25%। এই তোমরা এইখানে একটু ঝামেলা আছে। আচ্ছা ক্লিয়ার বুঝতে পারছো কিনা এটা বলো তো, সবাই কমেন্ট করে জানাও যারা যারা ক্লাসটা করতেছো, কুইক। আরেকটা আছে, হ্যাঁ। বলো সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো, এই যে লাস্ট কোয়েকশন, হ্যাঁ আমাদের আজকে পেট বেঁচে লাস্ট কোয়েকশন দেখো, এটাও সেম ওইটার মতোই, জাস্ট দেখো এখানে কি বলছে দেখো, এটা এখানে এটা না করাই, দেখো এখানে কি বলছে। আচ্ছা এটা দেখো, দেখো এইখানে দেখো, এটা আমি করে দিছি, হ্যাঁ। মোট লাভ বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 70,000 ও 2,80,000 টাকা হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে লাভের হারটা হবে কার উপর? বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে। তাহলে এখানে লাভের হারটা বের করার একটা প্রসেস লিখে দিচ্ছি আমি। উপরে লিখবা মোট মুনাফা, উপরে লিখবা মোট মুনাফা, নিচে লিখবা বিক্রয়, বিক্রয় দিয়ে ভাগ দিবা ইনটু 100, শেষ। কারণ হার লাভ হবে কার? বিক্রয় মূল্যের উপর লাভের হার, তাই না ভাইয়া? তাহলে আমাদের এখানে বিক্রয় কি? বিক্রয় সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় আর মোট লাভ, অর্থাৎ মোট লাভ 70,000। এটার সাথে আমরা যদি 2,80,000 টাকা যদি ব্যয়টা যোগ করি, 2,80,000 যদি যোগ করি তাহলে কত হয় দেখো তো ভাইয়া? অর্থাৎ আমরা মুনাফার সাথে যদি ব্যয়টা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 7 আর 8 হচ্ছে কত? 3,50,000 টাকা, তাই না? 3,50,000 টাকা। এখন উপরে কি হবে ভাইয়া? উপরে হবে মোট লাভ। মোট লাভ কত? মোট লাভ হচ্ছে আমার 70,000 টাকা। এই যে মোট লাভ হবে 70,000 টাকা, আর ইন্টু কত? 100। এখন কাটাকাটি করো, দেখো কি হয়। এখানে যে চারটা আছে দেখো, এখানে 4টা পার্ট আছে, এখানে 4টা, হ্যাঁ। আচ্ছা আমি কি কিছু ভুল বসাইছি কিনা দেখি একটু, কারণ বিক্রয় মূল্য তো বেশি হওয়ার কথা। আচ্ছা 70,000 আর এটা হচ্ছে 3,50,000। আচ্ছা হ্যাঁ, তাহলে এইটা দেখো, এখানে 4টা আর এখানে হচ্ছে কয়টা, দাঁড়াও আমি কোথাও ভুল করছি কিনা একটু দেখে নি। হ্যাঁ, 7 আর 8 হচ্ছে 15, আর হচ্ছে এখানে তোমার 3,50,000 টাকা, আর এখানে হচ্ছে কত ছিল? 70,000 টাকা ছিল। হ্যাঁ, তাহলে 4টা শূন্য কেটে দাও, 4টা শূন্য কেটে দিলাম। এখন এটা দিয়ে যদি কাটো, 5 7 কত? 35। হ্যাঁ, এরপরে 5 20 কত? 100, 5 20 100, তাহলে 20% হবে। অর্থাৎ তুমি এটা জিনিস চিন্তা করবা, বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার, লাভটা কার উপর হবে? বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে। যদি বলতো যে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে এইখানে আমার কি বসবে? ক্রয় বসবে, আর উপরে মোট মুনাফা। যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভের হার বলছে, এই জন্য কি করতে হবে? তোমার বিক্রয়টা নিচে আর হচ্ছে উপরে হচ্ছে মুনাফা বসবে। বুঝতে পারছো? তো আমরা আজকে লাইভের এইখান পর্যন্তই ক্লাস, আর ম্যাথ করাবো না। যেগুলো করছো তোমরা ওগুলো একটু খাতায় নোট করে নিবে, আমি যে কথাগুলো বলছি। এখন হচ্ছে আমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হবে প্রায় একটু পরে, 5 থেকে 10 মিনিট পরে আমরা হচ্ছে পেড ব্যাচের ক্লাসটা শুরু করব। তো আজকের লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের এখান পর্যন্তই থাকবে। আমরা এরপরের যে কোয়েকশনগুলো আছে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? দেখা হবে কোনো একদিন কোনো এক ইউনিভার্সিটিতে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।